তাহলে আমি শুরু করি। প্রথমেই বন্ধুগণকে নমস্কার করি। সমবেত ভদ্র মহোদয় ও মহিলাবৃন্দ, ও সরি সবাই মহিলা কেউ নেই, মানে আজকের এই সবাই কি যে বলবো জানি না, বলতে চোখ বাষ্পাবিল হচ্ছে, কণ্ঠ রুদ্ধ হচ্ছে, প্রাণ হাহাকার করছে। মাত্র 99 বছর বয়সে শ্রীরাম চৌধুরী আমাদের ছেড়ে যে অন্তর্ধামে চলে গেলেন। কি হচ্ছে? একটা মারা খাওয়ার বাড়িতে ব্যাপারটা কি? আরে ব্যাপার আবার কি কাকা? এনারা স্বর্গীয় শ্রীরাম চৌধুরী শোকসভা করবেন বলছিলেন, জায়গা পাচ্ছিলেন না, তোমার ঘর তো হাউসফুল হয়ে আছে, তাই এখানে ডেকে নিয়ে এলুম। আমার ঘরে কেন? অন্য কোনো জায়গায় এত মেয়ে নিল, তার বিনা পারমিশনে মজা হচ্ছে নাকি? হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, শ্রীরাম চৌধুরী চলে গেলেন এক অন্তর্ধামে, রেখে গেলেন তার অতুল কীর্তি, ভুসিমালের কারবার, 1 কোটি টাকার সম্পত্তি, জাতির জীবনের অক্ষয় সম্পদ, আর কাঁদবার জন্য রেখে গেলেন। না, এবার আমি পুলিশ ডাকবো। বড় বলতে সবাই, লোকটাকে রাস্তায় তাড়িয়ে দাও না। ভালো কথা তোর কানে নিয়ে যা, ঢুকে থাকে ভাই। হাসপাতালে যান না, কোথা থেকে এলেন? আমি গোয়াতে এসেছি, লেগ লেগেছে, আর আমার সুটকেসে মরা ইঁদুর পাওয়া গেছে। কি বলবো, হোটেলে ছিলাম, সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। কি জ্বর, গায়ে ব্যথা? কি ভয় না, কি ভয় না, প্লেগ। আর এক মুহূর্ত এখানে নয়, রাম রাম, চলো এখান থেকে এখনই পালাই। হ্যাঁ চলো পালাই, পুরো বয়সে প্লেগে মরে যাবো নাকি? আরে ও কাকা, ওখানে প্লেগের রুগী নয়, ও তো লন্ডু। মনে হচ্ছে না। কি করবো কাকা, ওরা যেভাবে শোক সভা বসিয়েছিল, তাই আমাদের এটা করতে হলো। বাঁচালো বাবা, এরা যা করছিল আমি মনে হয় একদম মরিয়ে যেতাম, কিন্তু বাবা যাই হোক, ব্যাগটা কিছু নেই তো। ব্যাগে না, ব্যাগে কি আছে দেখবে? ওই দেখি। তাহলে এটা কাকা? বাহ, ভালো লিখেছিস তো, ভুগবেন না মাথা না বাবা, ভালো গাড়ি না নিলে না। আর পরে লিখে দেখি ঘর ভাড়া হয়ে গেছে, তুই যাওয়া রে। আরে কি যে এটা ভূপেন কাকা, হির হির ঘুরে। সমাপ্তি অনুষ্ঠান একইভাবে আমাদের কালচারাল প্রোগ্রাম চলবে। কালকেও বিশিষ্ট ব্যক্তিরা আসবেন, সাফল্যমণ্ডিত করেন। Thank you.
সুবর্ণ জয়ন্তী উদযাপন আমরা করছিলাম, তার আজকে সমাপ্তি অনুষ্ঠানের শেষ দিন। এই সমাপ্তি অনুষ্ঠানে আজকে যারা সমবেত হয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। মঞ্চে আমরা পেয়েছি আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক স্যারকে।
ভোলাবাবু আছেন, প্রাক্তন শিক্ষক আছেন, অন্যান্য আমাদের বিমলদা আছেন, দর্শকবাবু, সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আমার সহকর্মীরা আছেন, আমার ছাত্রছাত্রীরা আছেন, অন্যান্য অভিভাবক অভিভাবিকা যারা আছেন, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আর উপস্থিত আছেন ডক্টর ম্যান গ্যাম্বল কোম্পানির দুই প্রতিনিধি, যারা প্রতি বছর আমাদের স্কুলে আসেন মেয়েদের, মূলত মেয়েদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য তারা উপস্থিত আছেন। তাদেরকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি আমার শারীরিক কারণবশতেই আমি এখান থেকে বিদায় চাইছি এবং ক্ষমা চাইছি। আমি আর কিছু বলার একটা অবস্থায় নেই। আমি এরপর অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তন্ময়বাবুকে অনুরোধ করছি। এরপরে মাননীয় অতিথি যারা আছেন আমাদের স্টেজের ওপর, অতিথি এবং বিশিষ্ট ব্যক্তি, আমাদের স্কুলেরই প্রাক্তন শিক্ষক সহকর্মী, তাদের ভাষণ আস্তে আস্তে শুনব। তার আগে দেবার্ঘ দাস আবৃত্তি করে শোনাবে। ভাই এই মিডিলে নমস্কার, কনকপ্রভা হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আমি আমাদের এই বলরাম কনকপ্রভা হাই স্কুলে যে 50 বছর পূর্ণ এই উপলক্ষে আমি একটি কবিতা বলে শোনাতে চাই। কবিতার নাম বিদ্রোহী। কবির নাম কাজী নজরুল ইসলাম। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শেখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, পুলক দুলক গলক ভেদিয়া, খোদারা সোরার এসেছে দিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। মমললাটে রজ্র ভগবান, জলরাজ রাজ টিকা দিত্য জয়শ্রী। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্গম দুর্বিনীত বিশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার, আমি ভেঙে পড়ি সব চুরমার, আমি অনিয়ন উচ্ছৃঙ্খল, আমি ভুলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলা, আমি মানি না কখনো আইন, আমি ভরাডুবি করি ভরাডুবি, আমি টর্পেটো, আমি ভীম ভাসমান মাইন, আমি দুর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রী। বলবীর আমি চির উন্নতশীল, আমি ঝঞ্ঝাট, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি বৃত্ত বাগালে ছন্দ, আমি আপনার তালে নিতে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দ, আমি চলাচঞ্চল ঝমকি ঝমকি, পথে যেতে যেতে ঝুঁকিতে চমকি, হিন্দিয়াতি তিন্দ, আমি চপলে চপলে হিন্দ, আমি তাই করি ভাই যখন চাহে মঞ্জা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি পিটিয়ে ধরিত্রী, আমি শাসন কাশন সংঘাত, আমি উষ্ণ চিরধি। বলবীর আমি চির উন্নতশীল, আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্যী, আমি সরসী লিজি সরসীজ প্রেম উত্তাপ, আমি ধন্যী, আমি উন্মন মন রাশি, আমি বিধবার বুকে কন্দন শ্বাস, হুতাশ আমি হুতাশী, আমি বঞ্চিত পাতাবত বাসী, জিও গৃহহারা যত পুতিকে, আমি অবমানিতের মরগ বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিতে বুকে গতি ফের, আমি অভিমানী চিরকুত্তই আর কাতরতা ব্যথা শুনি বীর, চিরচুম্বন চিরকম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারী, আমি গোপন পিয়া চকিতে চাহলি ছল করে দেখা অনুকন, আমি সফল মেয়ের ভালোবাসা তার কাপন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীত কল্লিবালার আচর কাচর নিচর, আমি উত্তর বায়ু বলায় অনিল উদাস পুরবী হাওয়া, আমি কতিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া, আমি আকুলে নিগাস পিয়াসা, আমি রুদ্র রৌদ্র রবি, আমি মনুনেশ্বর
সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতেরই গণতন্ত্র আকাশে বাতাসে ঘনিবে না, অত্যাচারীর খড়গ কিপার ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি ষষ্ঠ সুদর সপ্তাহ হারা খেয়ালি বিধে পক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি খেয়ালি বিধে পক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী ভিগ, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত শিব। নমস্কার। এবারে মঞ্চে উপস্থিত আছেন আমাদের স্কুলেরই মাননীয় ভোলাবাবু। আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত আমাদের বিদ্যালয়ের মূল ভবন যে ভূমিখণ্ডের উপর দাঁড়িয়ে আছে, সেই ভূমিখণ্ডের অন্যতম দাতা মাননীয় নিখিল চন্দ্র পাল মহাশয়। উপস্থিত আছেন আমাদের স্কুলের এই অতীতের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য আমার বন্ধু বুদ্ধদেব মুখোপাধ্যায়। উপস্থিত আছেন আমরা একসাথে কাজ করেছি মাননীয় বিমলদা। এই সম্মানীয় ব্যক্তিবর্গের প্রতি সম্মান জানাচ্ছি। উপস্থিত মহোদয়গণ, তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আজ থেকে 50 বছর আগে এখানে যখন বিদ্যালয় গড়ে উঠছিল, সেই বিদ্যালয় গড়ে ওঠার বাস্তব কোনো পরিবেশ, বাস্তব কোনো পরিস্থিতি ছিল না। এই অবাস্তব একটা পরিবেশ, অবাস্তব একটা পরিস্থিতিকে বাস্তবে পরিণত করেছিলেন যে সমস্ত স্বপ্নের ফেরিওয়ালারা। তারা হলেন মাননীয় নিতাই চন্দ্র মজুমদার, মাননীয় নারায়ণচন্দ্র কোলে, মাননীয় সমীর কুমার কোলে, মাননীয় শেখ আবু সুফিয়ান, মাননীয় কাজী মোহাম্মদ হোসেন। এই প্রত্যেক ব্যক্তিবর্গই আজকে স্বর্গীয়। সবার শুরুতে তাদেরকেও সম্মান শ্রদ্ধা আমি জানাচ্ছি। চকবলরামের সেদিন বিদ্যালয়ের চেয়েও বেশি প্রয়োজন ছিল বেশিরভাগ মানুষের পেটের ভাত। একটা অভাবী এলাকা, প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা গ্রামে ছিল চাপ চাপ দারিদ্রতা। সেই রকম একটা পরিবেশে দাঁড়িয়ে এই বিদ্যালয় গড়ে তোলার স্বপ্ন যারা দেখেছিলেন, সেই সমস্ত ব্যক্তিবর্গকে আরও একবার প্রণাম শ্রদ্ধা হচ্ছে যে জানাচ্ছি। এই সমস্ত মানুষগুলো স্বপ্ন দেখেছিলেন এবং তাদেরকে বিশেষভাবে সেই স্বপ্ন দেখা মানুষগুলোর পথপ্রদর্শক ছিলেন মাননীয় নিতাই চন্দ্র মজুমদার মহাশয়। উনি এলাকার সাধারণ মানুষদের ডাকলেন। বহু মানুষ সেদিন উপস্থিত হয়েছিলেন এবং আমাদের এলাকার অন্যতম একজন ব্যক্তি, তৎকালীন সময়ে তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী নারায়ণচন্দ্র কোলে, তিনি তার উপার্জনের একটা বড় পরিমাণ অর্থ মাননীয় নিতাইবাবুর হাতে তুলে দিয়েছিলেন। বিল্ডিং তৈরি হলো, এলাকার গরিব সাধারণ মানুষ গায়ে গতরে খেটে এই বিল্ডিং তৈরি করেছিলেন, স্কুল ভবন নির্মাণ করেছিলেন। মাননীয় সমীর কুমার কোলে, সেই সমীর বাবু, আমরা যাকে সমীর দা বলতাম, তিনি এই বিল্ডিং তৈরি করার সময় যেমন মানসিকভাবে বিভিন্নভাবে সিদ্ধান্তে সহযোগিতা করেছেন, ঠিক তেমনি গায়ে গতরে পরিশ্রম করেও
এই বিল্ডিং তৈরি করেছিলেন। সেই জন্য আমরা সব জায়গায় বলি যে এই বিদ্যালয়ের সাথে যদি সত্যি সত্যি কারো ইটকাঠ পাথরের সম্পর্ক থাকে তাহলে সেটা মাননীয় সমীর কুমার কোলে মহাশয়। এই বিদ্যালয় ভবন যে জায়গায় তৈরি হয়েছিল তৎকালীন সময়ে দুজন ব্যক্তি, পান্নালাল ঘোষ এবং পাঁচুগোপাল ঘোষ, তারা সেই পুরাতন বিল্ডিং যেটা তৈরি হয়েছিল সেই জায়গা তারা দান করেছিলেন, তারাও স্বর্গীয়। বিদ্যালয় তৈরি হলো, ছেলে মেয়ে এসে হাজির হলো। আমার সামনে চেয়ারে বসে আছে আমার বন্ধু সাধন চন্দ্র পোরেল এবং আমার বোন এই বিদ্যালয়ের বর্তমান শিক্ষিকা রীনা মুখার্জি। নিতাইবাবুর আহ্বানে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেদিন উপস্থিত হয়েছিল তাদের মধ্যে অন্যতম এই দুজন আমার চোখের সামনে বসে আছে। ছেলে মেয়েরা আসলো, ছেলে মেয়েদের পড়াবে কারা? সেই শিক্ষক মন্ডলীও নিতাইবাবু জোগাড় করে দিলেন। স্কুল শুরু হলো, ক্লাস 10-এ উঠলো ছাত্রছাত্রীরা, মাধ্যমিক পরীক্ষা দেবে। কোথা থেকে দেবে? সেখানেও যদি বলা যায় উপস্থিত থাকলেন মাননীয় নিতাই চন্দ্র মজুমদার মহাশয়। কখনো তার বিদ্যালয় বিদ্যা উচ্চ বিদ্যালয়, কখনো দীর্ঘপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তৎকালীন সময় আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। তাই বিদ্যালয়, কালকে তপনবাবু বক্তৃতা করার সময় বলেছেন, প্রাক্তন হেডমাস্টার মশাই মাননীয় শ্যামচন্দ্র মণ্ডল মহাশয় বলেছেন, তারা কি দীর্ঘ পরিশ্রম দীর্ঘদিন ধরে চালিয়েছিলেন। খুব বেশি দিন তো অনুমোদনহীন অবস্থায় থাকতে পারে না বিদ্যালয়। সেই জন্যই প্রয়োজন হলো বিদ্যালয়কে, উদ্যোগ নেওয়া হলো বিদ্যালয়কে সরকারি অনুমোদন পাওয়াতে হবে। আর একজন স্বপ্নের ফেরিওয়ালা, আর একজন বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় অমিতাভ সিংহ রায় এসে উপস্থিত হলেন। মাননীয় অমিতাভ সিংহ রায় এসে উপস্থিত হলেন। এই অমিতাভ সিংহ রায় ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষাবিদ। আমাদের বিদ্যালয় 1984 সালে ক্লাস 8 সরকারি অনুমোদন পাচ্ছে। তার আগে উনি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত বোহার বালিকা বিদ্যালয়ের সরকারি অনুমোদন আদায় করেছিলেন। নারী শিক্ষার প্রতি গভীর শ্রদ্ধা ভক্তি থাকলে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় মাননীয় অমিতাভ সিংহ রায় বোহার বালিকা বিদ্যালয় তৈরি করে সেটা উনি প্রমাণ করেছিলেন। যখন অমিতাভ এসে উপস্থিত হলেন, যখন নিতাইবাবু উপস্থিত আছেন আমাদের মধ্যে, বিশেষ করে প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় তপনবাবু এবং এলাকার যারা শিক্ষা অনুগামী ব্যক্তি ছিলেন তাদের মধ্যে একটা ধারণা ছিল যে নিতাইবাবু একজন বিশিষ্ট শিক্ষাবিদ, অমিতাভও একজন বিশিষ্ট শিক্ষাবিদ, কিন্তু তাদের মধ্যে একটা মতাদর্শগত ফারাক আছে। এই মতাদর্শগত ফারাক বিদ্যালয় অনুমোদন আদায় করার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না তো? না, বিদ্যালয় অনুমোদন আদায়ের ক্ষেত্রে কোনো অন্তরায় হয়নি। অমিতাভবাবুর উদ্যোগ, নিতাইবাবুর ভূমিকা, এই যৌথ প্রচেষ্টার ফলে 1984 সালে চক বলরাম কনকপ্রভা বিদ্যালয় ক্লাস 8-এর সরকারি অনুমোদন পেয়েছিল। ক্লাস 9-এর সরকারি অনুমোদন পেল 1996 সালের মে মাসে। এই সরকারি অনুমোদন পাওয়ার পর এই বিদ্যালয় প্রাঙ্গণে একটা মহতী সভা হয়েছিল। সেই সভাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমাদের মনে আছে। এই বিদ্যালয়ের শিক্ষকতা সহ এই বিদ্যালয়ের ভালো মন্দের সাথে প্রায় 30-35টা বছর আমি জড়িয়েছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বলছি, সেই সভায় উপস্থিত ছিলেন মাননীয় বাসুদেব নাথ, তৎকালীন সময়ে তিনি আমাদের পঞ্চায়েত প্রধান। উপস্থিত ছিলেন নিখিল দত্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি। উপস্থিত ছিলেন অমিতাভ সিংহ রায়। উপস্থিত ছিলেন
তৎকালীন সময়ে বর্ধমান জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর তাপস বাবু এবং আমাদের এলাকার সাংসদ মাননীয় বলাই চন্দ্র রায় মহাশয়। মহতী সভা হয়েছিল, ভালো সভা হয়েছিল। সেই সভাতে আমরাও ফিজিক্যালি উপস্থিত ছিলাম। সভা চলাকালীন মাননীয় আবু সুফিয়ান সাহেব উনি সবাইকে মজা করে হুজুর বলতেন, আমাদেরকেও মজা করে হুজুর বলতেন। গ্রামের বাড়িতে প্রতিদিন সকালে উনি চা খেতে আসতেন, বিভিন্ন বিষয়ে গল্পগুজব হতো, যেখানে স্কুলের এই উন্নয়নের ভূমিকাটা উনি মাঝে মাঝেই মনে করিয়ে দিতেন। ওই বলাই রায়ের সঙ্গে যখন সৌজন্য বিনিময় হচ্ছে মাননীয় আবু সুফিয়ান সাহেবের, তখন বলাই রায়ের হাত দুটো ধরে আবু সুফিয়ান সাহেব বলেছিলেন, এই বিদ্যালয়কে 12 ক্লাসে পরিণত করতে হবে, আপনাকে সে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের মনে আছে সেই সমস্ত কথাগুলো, যদি বলা যায় আমাদের মনে আছে। সভা হয়েছিল এবং যদি বলা যায় সেই সময়ে এই ধরনের ঘটনাগুলো প্রত্যেকে আমাদের জানা দরকার, এই বিষয়গুলো প্রত্যেকে আমাদের জানা দরকার, সেজন্যই উল্লেখ করলাম। বিদ্যালয় সামনের দিকে এগিয়ে চলল। কালের নিয়মে এই বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করলেন আমাদের শ্রদ্ধেয় স্যার কাজী মোহাম্মদ হোসেন। অবসর গ্রহণ করলেন মাননীয় শিক্ষক মধুসূদন ব্যানার্জি। অবসর গ্রহণ করলেন মাননীয় প্রধান শিক্ষক শ্যামচন্দ্র মণ্ডল মহাশয়। অবসর গ্রহণ করলেন মান্নান বাবু। অবসর গ্রহণ করলেন দিলীপ বাবু। তা আমরা কজন 90-এর দশকের শেষের দিকে আমরা বেশ কয়েকজন তখন স্কুলের অভ্যন্তরে চলে এসেছি। স্কুলের মধ্যে সমষ্টিগত উদ্যোগ গ্রহণ করে স্কুলটাকে ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করেছি। আমি এসে পৌঁছেছি, রিনা এসে পৌঁছেছি, অতীশ বাবু, জয়দেব বাবু, নববাবু, এই সমস্ত টিচার এসে পৌঁছেছে। এবং আমাদের বিদ্যালয় থেকে প্রথম মাধ্যমিকের ব্যাচ, প্রথম মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল মাত্র 5 জন ছাত্রছাত্রী। পরীক্ষা হয়েছিল পাহাড়ি গোলামমণি উচ্চ বিদ্যালয়ে। 1 জন কম্পার্টমেন্টাল পেয়েছিল, বাকি 4 জনই সাফল্য পেয়েছিল। স্কুল সামনের দিকে এগিয়ে চলল। আমরা দেখলাম যে সেই সময় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমরা হাজির ছিলাম, আমরা যতটা পেরেছি উদ্যোগ গ্রহণ করে ছাত্রছাত্রীদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের শ্রদ্ধেয় স্যার শ্যামবাবু অবসর গ্রহণ করার আগে আমাদেরকে হাসতে হাসতে একটা কথা বলে গিয়েছিলেন, আমার সেটা মনে পড়ছে আজকে। সেই কথাটাই এই পরিবেশে বলা প্রয়োজন বলে আমি মনে করি। স্যার পিঠে হাত দিয়ে বলেছিলেন, ভোলা শোনো, বিদ্যালয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি কি সাইকেল নিয়ে কি গাড়ি নিয়ে যাচ্ছি, যেন কখনো শুনতে না হয় বিদ্যালয়ের মধ্যে তোমরা গন্ডগোল করেছো, ঝগড়াঝাটি করেছো, সেটা যেন আমার কানে, আমাদের কানে যেন এসে না পৌঁছায়। স্যারের সঙ্গে দেখা হয়, আজকেও দেখা হয়েছে, আজও গল্প হয়েছে। মাঝে মাঝে স্যারকে মনে করি, কি স্যার আপনার ওই বিষয়টা আমরা আন্তরিকভাবে গ্রহণ করেছিলাম এবং এই ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি স্কুলের অভ্যন্তরে ঘটতে দিইনি। শ্যামবাবু অবসর গ্রহণ করার পর দায়িত্ব এসে কাঁধে পড়ল দিলীপ বাবু, দিলীপ কুমার ব্যানার্জি। এনার ওপর দায়িত্ব এসে পড়ল। স্যারকে নিয়ে অনেকে আমরা আশপাশ থেকে অনেক কথা বলতাম, কিন্তু আজকে বলতে মাথা উঁচু করে আপনাদের সামনে বলতে কোনো অসুবিধা নেই। দিলীপ বাবু যখন ওই প্রধান শিক্ষক মহাশয়ের চেয়ারটাতে বসলেন, আমরা দিলীপ বাবুকে বিভিন্ন ক্ষেত্রে বদলে যেতে দেখেছি। একজন অ্যাডমিনিস্ট্রেটর, একজন প্রধান শিক্ষক, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক যে ধরনের ভূমিকা গ্রহণ করা উচিত, তাকে আমরা মাথা উঁচু করে সে ধরনের ভূমিকা গ্রহণ করতে দেখেছিলাম। দিলীপ বাবু আজকে বেঁচে নেই, উনি না ফেরার দেশে চলে গেছেন। যেখানেই থাকুন উনি ভালো থাকুন। খুব বেশি দিন
আমাদের অভিভাবকহীন অবস্থায় থাকতে হয়নি। এসে উপস্থিত হলেন বর্তমান প্রধান শিক্ষক মাননীয় স্বপন কুমার মাঝি মহাশয়। উনি এলেন, এসেই কতগুলো কাজ করলেন। বিদ্যালয়ের আভ্যন্তরীণ শৃঙ্খলা সেটাকে সংহত করলেন। ছাত্রছাত্রীদের কাছে আমরা যারা শিক্ষক শিক্ষিকা সেই মুহূর্তে বিদ্যালয়ে উপস্থিত, তাদের দ্বারা আরো অনেক বেশি পরিষেবা কিভাবে পৌঁছানো যায় সেই ভূমিকা তিনি গ্রহণ করলেন। এবং যোগ্যতা অনুযায়ী আমরা যারা উপস্থিত ছিলাম, যোগ্যতা অনুযায়ী উনি দায়িত্ব বন্টন করলেন। এইখানে তিনি থেমে থাকলেন না। তিনি বললেন, আপনারা আসুন, দেখুন আমার স্কুলে বর্তমান যা শিক্ষক শিক্ষিকা রয়েছে আর ছাত্রছাত্রী যা আছে, সেকশনগুলোকে আরো ছোট করে তাদের কাছে আরো পুঙ্খানুপুঙ্খ পরিষেবা পৌঁছে দেওয়া যায়, কিন্তু ঘর কোথায়, বসাবো কোথায়? শিক্ষক শিক্ষিকা আমার যথেষ্ট আছে, কিন্তু ঘর কোথায়, বসাবো কোথায় তাদের? তিনি শুরু করলেন তার প্রচেষ্টা। এই প্রসঙ্গে অতীতের একটা বিষয় আপনাদের মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। যে পুরাতন ভবন, সেই পুরাতন ভবনে আমাদের বিদ্যালয়ের কার্যপ্রণালী পরিচালিত হচ্ছিল। সেই বিদ্যালয়, নিতাইবাবুর তৈরি করা বিদ্যালয়ের ফাটল দেখা দিল, বড় বড় ফাটল দেখা দিল। একদিন ভূমিকম্প সংগঠিত হলো। আমরা তখন সবাই মিলে বেশিরভাগজন ক্লাস নিচ্ছি ছেলে মেয়েদের। হেডমাস্টার মশাই সেদিন নেই, উনি স্কুলের কাজে বর্ধমান গেছেন। সমস্ত ছেলে মেয়েদের ছিটকে ফুটবল মাঠে নিয়ে এসে আমরা উপস্থিত হলাম। আমার বন্ধুর ছেলে প্রভাত কুমার দে, তার সুদীপ্ত তখন আমার স্কুলে ক্লাস 8-এ পড়ে। তো ফোন করছে, বন্ধু আমার ছেলের কি খবর, স্কুলের কি খবর? আমরা হেডমাস্টার সাহেবকে ফোন করলাম, আমাদের বর্তমান হেডমাস্টার সাহেবকে আমরা ফোন করলাম, স্কুলের পরিস্থিতি এই হলো, আপনারা ভেতরে আর ক্লাস করবেন না। তারপরে প্রশাসনিকভাবে, পঞ্চায়েতগতভাবে বিভিন্ন জায়গায় তিনি এই বিষয়টাকে জানিয়ে দিলেন যে এই বিদ্যালয় ভবনের যে অবস্থা, এই জায়গায় ক্লাস করা বিপদে, এবং এই দায় কে নেবে, এই বিষয়টা তিনি একাধিক স্তরে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। এবং এই যে বিদ্যালয়ের এই যে পুরাতন ভবনের যে অবস্থা, যখন প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামবাবুর আমলে পরিচালিত হচ্ছিল, তখন স্কুল ফান্ডে একটা টাকা আসলো। স্কুল ফান্ডে, স্কুলে অ্যাকাউন্টে টাকা ঢুকতো, স্কুলে একটা বেনিফিশিয়ারি কমিটি তৈরি করা হতো, স্কুলের হেডমাস্টার মশাই, সেক্রেটারি, সভাপতি সহ এলাকার বিশিষ্টজনকে নিয়ে একটা বেনিফিশিয়ারি কমিটি তৈরি করা হতো, এবং সেই বেনিফিশিয়ারি কমিটি বিদ্যালয়ের কাজকর্ম দেখাশোনা করতো। এটাই ছিল পদ্ধতি। স্কুল ফান্ডে টাকা আসতো, কিন্তু পুরাতন ভবনের তো এইরকম একটা অবস্থা কিভাবে? হেডমাস্টার মশাই শ্যামবাবু তখন বললেন, শুনুন আপনারা, ইঞ্জিনিয়ার এসে বলে গেছে এই পুরাতন ভবনের উপরে একটা ইঁটও গাঁথা যাবে না, তাহলে কোথায় হবে নতুন ভবন? আমরা বললাম, কি হবে স্যার? স্যার ধীর মস্তিষ্কে শান্তভাবে বললেন, আপনারা আসুন আমার সাথে, আমরা এই পালেদের বাড়িতে যাই। নিখিল চন্দ্র পাল, রণজিৎ পাল, এদের বাড়িতে গিয়ে আমরা আমাদের আবেদন জানাই, অনুরোধ জানাই। কারণ স্কুলের যে মূল ভবনটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, সেটা পালেদের দান করা জায়গার উপরই। আমরা গেলাম, উনি ম্যানেজিং কমিটির মিটিং করলেন, অভিভাবকদের মিটিং করলেন, পালেদের বাড়ি আমরা গেলাম। রণজিৎ পাল, নিখিল চন্দ্র পাল, আজকে রণজিৎ পাল না ফেরার দেশে চলে গেছে। যেখানেই থাকুক, রুনু ভালো থাকুক, না ফেরার দেশে চলে গেছে। কিন্তু রণজিৎ পালের ভূমিকাকে আমরা কখনো ছোট করে দেখতে পারি না। নিখিল চন্দ্র পাল, তার ভূমিকাকে আমরা কখনো ছোট করে দেখতে পারি না। আবারও বলছি, নতুন ভবন ওই পালেদের দান করা জায়গার উপরই দাঁড়িয়ে আছে। আগামী প্রজন্ম এই অবদানের কথা কোনোদিন ভুলতে পারবে না, এটা নিশ্চিতভাবেই আমরা আশা করি।
ওদের দান করা জায়গার উপরে ভবনের কাজ শুরু হলো, এবং এদিকে পুরাতন বিল্ডিং এর এই খারাপ অবস্থা, কি করা হবে? পুরাতন বিল্ডিং এর সাথে এলাকার সাধারণ মানুষের ভালোবাসা জড়িয়ে আছে, পুরাতন বিল্ডিং এর সাথে এলাকার সাধারণ মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। বর্তমান প্রধান শিক্ষক বললেন কি করা যাবে? অভিভাবকদের ডাকা হোক, সাধারণ মানুষদের ডাকা হোক। ডাকা হলো, তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন, হ্যাঁ, নতুন ভবনের যদি কোনো টাকা পয়সা আসে তাহলে এই পুরাতন ভবন ভেঙে যদি বলা যায় নতুন ভবন তৈরি করতে হবে। এই সিদ্ধান্ত গৃহীত হলো। তো আমাদের পুরাতন ভবনের এই অবস্থা, নতুন ঘর নেই। আমাদের বর্তমান প্রধান শিক্ষক মহাশয় ভূমিকা গ্রহণ করতে শুরু করলেন। উনি শুধু পঞ্চায়েত সমিতি, উন্নয়ন ভবন, জেলা পরিষদ শুধু নয়, এই জায়গায় উনি থেমে থাকেননি। আমরা খুব কাছ থেকে দেখেছি উনি এলাকার পার্টি নেতৃত্বের বাড়িতে বাড়িতে নিয়ে গেছেন। উনি এলাকার বর্তমান শাসক দলের পার্টি অফিসগুলোতে নিয়ে গেছেন, সমস্যার কথা বোঝানোর চেষ্টা করেছেন, এবং সরকার বাহাদুরের ঘর থেকে যদি বলা যায় টাকা আদায় করে উনি নিয়ে এসেছেন। আজকের মঞ্চে দাঁড়িয়ে আমরা ধন্যবাদ জানাবো বর্তমান সরকার বাহাদুরকে। আজকের মঞ্চে দাঁড়িয়ে আমরা ধন্যবাদ জানাবো বর্তমান প্রধান শিক্ষক মহাশয়ের ভূমিকা। নতুন ভবন যদি বলা যায় তৈরি হয়েছে। এই নতুন ভবন তৈরি করার আগে নতুন ভবন তৈরি করার আগে পুরাতন ভবন কোন জায়গার উপর দাঁড়িয়েছিল, কতটা জায়গার উপর দাঁড়িয়েছিল, সেইটা জানার জন্য, সেটা দেখার জন্য আমার স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মহাশয় এবং আমার বন্ধু বুদ্ধদেব মুখার্জি, তৎকালীন সময় ম্যানেজিং কমিটির অন্যতম মেম্বার, এবং বুদ্ধদেব মুখার্জির একটা আলাদা পেশা আছে, তার অভিজ্ঞতাকে আমার স্কুলের হেডমাস্টার মশাই কাজে লাগালেন। এবং এই জায়গা অনুসন্ধান করতে গিয়ে আমাদের বিল্ডিং এর পিছনে, আমাদের বিল্ডিং এর পাশে যে প্রাথমিক বিদ্যালয়ের যে সম্পত্তি আজকে, সেই প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি যদি বলা যায় উদ্ভাবন করেছিলেন, আবিষ্কার করেছিলেন, এই ভাষায় আমি ব্যবহার করছি আমার বর্তমান প্রধান শিক্ষক মহাশয় এবং আমার বন্ধু বুদ্ধদেব মুখোপাধ্যায়। এই জায়গা পাওয়ার পরই, এই জায়গা উদ্ধারের পরই আমাদের প্রধান শিক্ষক মহাশয় প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে যোগাযোগ করলেন, স্থানীয় পার্টি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করলেন, স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করলেন, একাধিক মিটিং তিনি করলেন। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, পাশাপাশি দুটো প্রতিষ্ঠান যদি সঠিকভাবে পরিস্থিতিটাকে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হতো, তাহলে দুটো প্রতিষ্ঠানের যদি বলা যায় ভবিষ্যতে কোনো জায়গার অভাব থাকতো না। যদি সিদ্ধান্তটা সঠিকভাবে গ্রহণ করা হতো, তাহলে প্রাথমিক বিদ্যালয়ের ভবনটা এইভাবে গঠিত হতো না। আমাদের সামনে যারা বসে আছেন তাদের কাছে অনুরোধ জানাবো, তাদের কাছে এই আশঙ্কা তুলে ধরবো। চকবলরাম কনকপ্রভা উচ্চ বিদ্যালয় আজকে মাধ্যমিক স্তরে, আগামী দিনে উচ্চ মাধ্যমিক স্তরে চকবলরাম কনকপ্রভা উচ্চ বিদ্যালয়ে পৌঁছাবে। জায়গার সমস্যা কিন্তু থেকে গেল, যেটা আমাদের বিদ্যালয়ের একটা জ্বলন্ত সমস্যা। এই জায়গার সমস্যা যদি বলা যায় থেকে গেল, তাহলে আজকের যারা বর্তমান অভিভাবক, আজকের যারা আগামী প্রজন্ম, তাদের কাছে আমরা আহ্বান জানাবো, আজকের মঞ্চে দাঁড়িয়ে 50 বছর পূর্তি উদযাপন করার মঞ্চে দাঁড়িয়ে আহ্বান জানাবো, এই সমস্যা মাথায় নিয়ে এই পরিস্থিতি যদি বলা যায় মোকাবেলা করতে হবে। আজকে এইরকম একটা অবস্থা যদি বলা যায় এসে পৌঁছেছে। আমাদের বিদ্যালয় ভবন, নতুন ভবন যদি বলা যায় 4টে তৈরি হয়ে, আমি আগে বলে দিয়েছি, আগে বিদ্যালয় ফান্ডে টাকা আসতো, 2009-10 সাল পর্যন্ত বিদ্যালয় ফান্ডে টাকা এসেছে, কিন্তু এখন পদ্ধতির পরিবর্তন হয়েছে। বিদ্যালয় ফান্ডে এখন আর টাকা আসে না, টাকা আসে কন্ট্রাক্টরদের কাছে, স্কুলের প্রতিষ্ঠানের কাছে। স্কিমটা আছে, এই আপনার স্কিম, এইগুলো হচ্ছে যে আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন। আমি শুধু না, বর্তমানে যারা আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেম্বার আছেন, বর্তমানে যারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা
যারা আছেন, সাধন মিনি যারা আছে, তারা সকলেই আমরা জানি যে কিভাবে কন্ট্রাক্টরের হাতে টাকা আসার পরও ব্যক্তি স্বার্থ বড় না প্রতিষ্ঠানের স্বার্থ বড়, এই একটা ঠান্ডা লড়াই, সুন্দর লড়াই লড়তে দেখেছি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই লড়াইটাকে আমরা লড়তে দেখেছি। 2009-10 সাল পর্যন্ত যে টাকা এসেছে, সেই টাকায় স্কিম অনুযায়ী কাজ করার পরও আমাদের বিদ্যালয়ের অফিসগুলিও এবং বিদ্যালয়ের স্টাফ রুমের যে কাঠের ফার্নিচার, মূল্যবান ফার্নিচার, স্কিম অনুযায়ী ঘর তৈরি করার পরও উদ্বৃত্ত টাকায় সেগুলো হেডমাস্টার মশাই সহ ম্যানেজিং কমিটি তৈরি করে দেখিয়েছেন। কন্ট্রাক্টরের সঙ্গে লড়াই, যে আপনাকে আরো বেশি কাজ করতে হবে, আমরা খুব কাছ থেকে দেখেছি। একটা বিদ্যালয়ের, আমাদের একটা ঘরের একটা ছাদ, গোটা ছাদ এবং আমাদের সবাইকার চাহিদা, বিদ্যালয়ের যে আজকে গেট, সেই গেট নির্মাণ হয়েছে কন্ট্রাক্টরের সাথে, প্রতিষ্ঠানের কন্ট্রাক্টরের সাথে আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের এই দড়ি টানাটানির লড়াইয়ে আমরা সফল হয়েছি। আমার হেডমাস্টার মশাই সফল হয়েছেন, মানে আমরা সফল হয়েছি, এগুলো তৈরি হয়েছে। আমরা আরেকবার ওই জন্য ধন্যবাদ জানাতে চাই আমার বর্তমান প্রধান শিক্ষক মহাশয়কে, আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। শেষের দিকে কয়েকটা কথা বলি যে আমাদের বিদ্যালয় নিতাই বাবুর দেখা স্বপ্ন, সমীর কুমার কোলে মহাশয়ের দেখা স্বপ্ন, নারায়ণচন্দ্র কোলে মহাশয়ের দেখা স্বপ্ন, আবু সুফিয়ান সাহেবের দেখা স্বপ্ন, কাজী মোহাম্মদ হোসেনের দেখা স্বপ্ন এবং অবশ্যই মাননীয় অমিতাভ সিংহ রায়ের দেখা স্বপ্ন মিথ্যে হয়ে যায়নি। প্রত্যেকবারের মাধ্যমিক ফলাফল আমাদেরকে জানান দিয়ে যাচ্ছে যে আমরা ঠিক রাস্তায় চলছি, আমরা ঠিক রাস্তায় আছি। আমাদের একটা ত্রুটি হয়ে গেছে, স্কুলের 50 বছর পূর্তি উপলক্ষে যে ম্যাগাজিনটা বেরিয়েছে, সেই ম্যাগাজিনে গত 98 সাল থেকে গত বছর পর্যন্ত মাধ্যমিকের রেজাল্টের ফলাফলের পৃষ্ঠাটা দেওয়া হয়েছিল, যে কোনো কারণে হোক সেই পৃষ্ঠাটা মুদ্রিত হয়নি, যেটা আমাদের ত্রুটি, আমরা স্বীকার করে নিচ্ছি। বলরাম কনকপ্রভা উচ্চ বিদ্যালয় আগে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, হাজার হাজার ছেলে মেয়ের শিক্ষা গ্রহণের প্রতিষ্ঠান হিসেবে। আজকে যারা উপস্থিত আছেন এই সভাতে, দূর থেকে যারা আমাদের মাইকের কথাবার্তাগুলো শুনছেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আসুন। আজকে আমরা 50 বছর পূর্তি উদযাপন করছি, কয়েক বছর পরে 75 বছর, কয়েক বছর পরে 100 বছর পূর্তি উদযাপিত হবে এই বিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে। এই বিদ্যালয় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। কালের নিয়মে আজকে আমরা যারা মঞ্চে উপস্থিত আছি, সভাতে যারা উপস্থিত আছি, অনেকেই থাকবো না, এই পৃথিবী থেকে আমরা বিদায় নেব, কিন্তু আমাদের ভূমিকা, আমাদের নিষ্ঠা, আমাদের অধ্যাবসায়, এই বিদ্যালয়ের প্রতি ভালোবাসা কখনো আগামী প্রজন্ম ভুলে যেতে পারে না, সেটা আমরা সবসময় প্রিয় চিত্তে স্বীকার করি। তাই আপনারা এগিয়ে আসুন, হাত ধরাধরি করে এগিয়ে আসুন। এই প্রতিষ্ঠানকে, এই বিদ্যালয়কে এলাকার সেরা সম্পদে পরিণত করার জন্য খোলা মন নিয়ে আপনারা এগিয়ে আসুন। আপনারা আসবেন এই আশায়, ভরসা রেখে আপনাদের সকলকে নমস্কার, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, স্নেহ জানিয়ে আমার বলা শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ স্যার। অসাধারণ একটি ভাষণ আমরা শুনলাম, স্কুলের ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত। এরপরে আমরা চলে যাব একটু নাচের দিকে। নবু, আপনি স্টেজে আসুন। ভলেন্টিয়ার যারা আছো একটু স্টেজে চলে আসবে।
স্যারেদের আসার জন্য স্যারেদের ধন্যবাদ জানাই। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उमर का ये ताना बाना समझ न पाए रे, दुआ में जो मोह मारा नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे। दिशा हारा क्या मुंबोका मुंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उमर का ये ताना बाना समझ न पाए रे, दुआ में जो मोह मारा नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे। दिशा भरा क्या मुंबोका मुंडा रे। फतेह करे हीरे सारे भेद जाए दीवारे, प्रेम कोई सिंध लागे। अगर मन पारी पारी जिया कोई उठा ले, जिया नहीं गेंद लागे। माटी मोरे चंदन सा मन में सजाए रे, जुबा में जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे। दिशा हरा क्या मुंबोका मुंडा रे।
আছো, তোমাদেরকে স্নেহাশিস থাকলো। এই বিদ্যালয়ে যারা পড়ে সেই ছেলে মেয়েদের সাথে একটা সময় আমার সাথে সম্পর্ক তৈরি হয়। এরা বেশিরভাগই ক্লাস 10 পাস করার পর ভোয়ার হাই স্কুলে যায়, বেশিরভাগই যায়, এবং সেখানে আমি তাদের সান্নিধ্যে আসি এবং আমার স্কুলের অন্যান্যরাও আসে। সুতরাং বহার হাই স্কুলের সাথে নিশ্চিতভাবে একটা সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক আছে, খুবই কাছাকাছি স্কুল। এটা 50 বছর, খুব বেশি কিছু বলবো না। আমি দেখতে পেলাম যে 1975 সালে প্রতিষ্ঠা হয়েছে, আমি জন্মেছি 1974 সাল। মানে সেই সময়ে এখানকার মানুষজন ভেবেছিলেন, আমি যখন শুধুমাত্র ভূমিষ্ঠ হয়েছি, যে এখানে একটা স্কুল দরকার। যারা জানি না স্কুল তৈরির ইতিহাস কি, যারা এটা ভেবেছিলেন এবং স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। তারা এখন হয়তো নেই, আমি নমস্কার জানাচ্ছি। একটা আমি উপলব্ধি এই জায়গাতে এসে, আমার শিক্ষকতারও প্রায় 25 বছর হয়ে গেল, একটা উপলব্ধি আমার হয়েছে যে বিদ্যালয় এমন একটা প্রতিষ্ঠান এবং এমন একটা নরম দিক, এটা মানুষের অনুভূতির, সমাজের সমস্ত দিক থেকে, যে এটা হচ্ছে মানে কি বলবো, একটা বড় অংশ এই জায়গাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এই ক্ষেত্রে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। দেখবেন আমাদের ট্রেন্ড হচ্ছে স্বভাবতই হচ্ছে বিভিন্ন উপাসনালয়, মন্দির, মসজিদ, এই সব জায়গাতে আমরা দান করার কথা ভাবি, তৈরি করার কথা ভাবি, আর খুব কম সংখ্যক মানুষ বিদ্যালয় তৈরি করার কথা ভাবেন। যারা তখন ভেবেছিলেন, যারা তখন শ্রম দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন, আজকে থেকে 50 বছর আগে, নিশ্চিতভাবে আমাদের জেনারেশন বা তোমাদের জেনারেশন বা এরপরে যারা আসবে, প্রত্যেকেই সেই মানুষজনের প্রতি কৃতজ্ঞতা থাকবে, এটা প্রত্যাশা। আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। যারা সম্ভবত গতকালকে থেকে শুরু হয়েছে, তাই তো, এটা আজকে সারাদিন ধরে চলবে। যারা অংশগ্রহণ করছো, যারা শ্রোতা, যারা দর্শক, প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন এবং সাধুবাদ। নমস্কার। থ্যাংক ইউ স্যারকে। এরপরে গতকাল যে প্রাইজ বিতরণী অনুষ্ঠান হয়েছিল, দুজন অ্যাবসেন্ট ছিল, তারা আজকে এসছে, তাদের প্রাইজগুলো দিয়ে দেওয়া হবে। কুইজ কম্পিটিশন গ্রুপ বি, যে দুজন প্রাইজ পেয়েছ, থার্ড হয়েছিল আমিষা ঘোষ এবং প্রমিলা কোড়া। এই দুজনকে প্রাইজ দেওয়ার জন্য আমি আমাদের স্কুলেরই মাননীয় ম্যাডাম রিনাদিকে ডেকে নিয়েছি। প্রাইজ নিচ্ছে আমিষা ঘোষ, ধরে হাততালি হোক। প্রমিলা কোড়া একটা করে ডেকে নেব। সার্টিফিকেট আমিষার সার্টিফিকেট, এটা দিয়ে দিন। ওদিকে মুখ করো একটু, ফটোটা ভালো হবে। একটু ফটোটা তুলে নিন, হাততালি হয়ে যায় আরেকবার সকলের জন্য। থ্যাংক ইউ। তোমরা কিছু বলতে চাও? আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে সঙ্গীত পরিবেশন করবে আমাদের স্কুলেরই প্রাক্তন ছাত্রী, আমাদের ছাত্রী অনুরাধা ব্যানার্জি।